আজকে আমাদের আলোচনা টেবিলে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার নেই, আছে শুধু একটা চাকরির বিজ্ঞাপন। একটা চাকরির বিজ্ঞাপন, বেশ ইন্টারেস্টিং তো। হ্যাঁ, কলকাতার ইনকর্পিজ আইটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি এই বিজ্ঞাপনটি দিয়েছে। আপাত দৃষ্টিতে খুবই সাদামাটা একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, এই ধরনের বিজ্ঞাপন তো আমরা রোজই দেখি, কিন্তু আমার ধারণা আমরা এটাকে শুধু একটা বিজ্ঞাপন হিসেবে দেখতে বসিনি। ঠিক তাই। আমাদের আজকের মিশন হলো এই সাধারণ বিজ্ঞাপনটাকে একটু কাটাছেড়া করে দেখা। আচ্ছা, দেখতে চাই এর ভেতর থেকে বিশ্বায়ন, আজকের দিনের কাজের সংস্কৃতি আর কলকাতার আর লন্ডনের মধ্যেকার অদ্ভুত এক অর্থনৈতিক যোগসাজস্যের কি গল্প বেরিয়ে আসে। মানে একটা চাকরির বিজ্ঞাপন থেকে কি একটা গোটা ইন্ডাস্ট্রির নারী নক্ষত্র বোঝা সম্ভব? চলুন দেখাই যাক। বেশ মজার একটা চ্যালেঞ্জ। শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমেই বিজ্ঞাপনের একেবারে মূল তথ্যে আসি। পদের নাম বলা হয়েছে কাস্টমার সেলস এক্সিকিউটিভ, কিন্তু পাশেই ব্র্যাকেটে খুব স্পষ্টভাবে লেখা ইউকে সার্ভে প্রসেসের জন্য। কোম্পানির ঠিকানা দেওয়া আছে কলকাতার সেন্ট্রাল মেট্রোর কাছে পোদ্দার কোর্ট বিল্ডিংয়ে। এই ইউকে সার্ভে শব্দটাতেই তো অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? অবশ্যই। প্রথমত, এটা শুধু সেলস নয়, মানে সরাসরি কিছু বিক্রি করার কাজ নয়। সার্ভে শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে কাজটা হলো তথ্য বা মতামত সংগ্রহ করা। আর ইউকে অংশটা? আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইউকে, অর্থাৎ কলকাতার একেবারে কেন্দ্রে বসে একজন কর্মী ফোনে কথা বলবেন হাজার হাজার মাইল দূরে থাকা যুক্তরাজ্যের কোনো মানুষের সাথে। এটা আউটসোর্সিংয়ের একটা খুব বিশেষ দিক, ডেটা কালেকশন। তার মানে এটা ঠিক চিরাচরিত কাস্টমার কেয়ার নয়, যেখানে কোনো সমস্যার সমাধান করা হয়। একদমই না। এটা অনেকটা মতামতের খুনি খোঁজার মতো কাজ। লন্ডনের কোনো কোম্পানি হয়তো তাদের নতুন পণ্য বা পরিষেবা নিয়ে বাজার বুঝতে চাইছে, আর সেই তথ্য জোগাড়ের কাজটা হচ্ছে কলকাতায় বসে। একেবারে এটাকে বলা যেতে পারে মার্কেট রিসার্চ আউটসোর্সিং। কলকাতার এই কর্মীর জোগাড় করা ডেটার ওপর ভিত্তি করে হয়তো লন্ডনে বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, তাই এখানে তথ্যের নির্ভুলতা আর কর্মীদের যোগাযোগের দক্ষতা দুটোই খুব জরুরি। এই যোগাযোগের দক্ষতার বিষয়টাতে আসবো, কিন্তু তার আগে বিজ্ঞাপনের সবচেয়ে অদ্ভুত অংশটা নিয়ে কথা বলি, কাজের সময়। হ্যাঁ, সময়টা বিকেল 4:30 থেকে রাত 1:30। বিজ্ঞাপনে এটাকে ইভিনিং শিফট বলা হয়েছে, কারণটা হলো এটা একটা ইউকে প্রসেস। এই সময়টাই তো বিশ্বায়নের একেবারে রক্তমাংসের উদাহরণ। কিভাবে? ভারত আর যুক্তরাজ্যের মধ্যে সময়ের ফারাক প্রায় 5.5 ঘণ্টা। যখন কলকাতায় বিকেল 4:30 বাজে, লন্ডনে তখন দিনের ব্যস্ত সময়, সকাল 11টা। ও আচ্ছা। আর যখন কলকাতার কর্মীর শিফট শেষ হচ্ছে রাত 1:30টায়, তখন লন্ডনে সবে রাত 8টা। অর্থাৎ কলকাতার কর্মীর পুরো কাজের সময়টা বাঁধা লন্ডনের মানুষের দৈনন্দিন জীবনের ছন্দে। এটা ভাবলেই কেমন লাগে। আমার দিনের শুরু বা শেষ কখন হবে সেটা আমার শহরের সূর্যোদয় বা সূর্যাস্তের ওপর নির্ভর করছে না, করছে অন্য একটা দেশের বাজারের ওপর। অর্থনীতির ভাষায় একে টাইম জোন আরবিট্রাজ বলা হয়। এটা শুধু সময়ের পার্থক্যকে কাজে লাগানো নয়, এটা হলো বিশ্বায়িত পুঁজির একটা দারুণ কৌশল। মানে? যেখানে সস্তায় শ্রম কেনার পাশাপাশি দিনে 24 ঘণ্টাকেই ব্যবসার আওতায় নিয়ে আসা হয়। কলকাতার একজন কর্মীর ঘুমের সময়টাও আসলে লন্ডনের বাজারের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। বাহ, টাইম জোন আরবিট্রাজ, দারুণ একটা শব্দ। এর সাথে বিজ্ঞাপনের আরেকটা ছোট্ট তথ্য জুড়ে আছে, ড্রপ ফ্যাসিলিটি অ্যাভেলেবল। হ্যাঁ, ওটা তো থাকতেই হবে। কাজ শেষ হচ্ছে গভীর রাতে, তাই বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। এটা তো এখন প্রায় সব বিপিও সেক্টরের নিয়ম হয়ে গেছে। হ্যাঁ, এটা কর্মীদের নিরাপত্তার জন্য জরুরি, বিশেষ করে মহিলা কর্মীদের জন্য। কিন্তু এর একটা অন্য দিকও আছে। কি রকম? কোম্পানি আপনার গভীর রাতের সুরক্ষার দায়িত্ব নিচ্ছে ঠিকই, কিন্তু এই অসময়ের কাজের ফলে আপনার সামাজিক বা পারিবারিক জীবনে যে প্রভাব পড়ছে, সেই দায়িত্বটা কিন্তু আপনার একার। ঠিক। আপনার বন্ধু বা পরিবার যখন দিন কাটাচ্ছে, আপনি তখন ঘুমাচ্ছেন, আর যখন আপনি কাজ করছেন তখন তারা ঘুমাচ্ছে। এই মডেলটা আপনাকে অর্থনৈতিক সুযোগ দিচ্ছে, কিন্তু সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটা ঝুঁকিও তৈরি করছে। তার মানে এই ড্রপ ফ্যাসিলিটির একদিকে যেমন সমাধান, তেমনি অন্যদিকে সমস্যার স্বীকৃতিও বটে। ঠিক তাই। বেশ, তাহলে কাজের সময় আর তার পেছনের কারণটা তো বোঝা গেল। এবার দেখা যাক এই কাজের জন্য কেমন লক্ষ্য যা হচ্ছে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অন্তত উচ্চ মাধ্যমিক পাস, আর বলা হয়েছে অভিজ্ঞ বা অনভিজ্ঞ সবাই আবেদন করতে পারেন। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা শর্ত খুব বড় করে লেখা, ইংরেজিতে চমৎকার কথোপকথনের দক্ষতা বাধ্যতামূলক। এখানেই তো আজকের চাকরির বাজারের একটা বড় ছবি পরিষ্কার হয়ে যায়। দেখুন, একাডেমিক যোগ্যতার মাপকাঠি কিন্তু খুব উঁচু নয়। ঠিক, ফার্স্ট ক্লাস অনার্স, অমো বা মাস্টার্স ডিগ্রি চাওয়া হয়নি। ফ্রেশারদেরও স্বাগত জানানো হচ্ছে। এর ফলে প্রচুর তরুণ তরুণীর কাছে কাজের দরজা খুলে যাচ্ছে, যারা হয়তো সবে কলেজ পাশ করেছে। হ্যাঁ, এটা তো কর্মসংস্থানের দিক থেকে একটা ভালো দিক, কিন্তু এর একটা উল্টো দিকও কি নেই? যেমন? আমরা কি এমন একটা কর্মী প্রজন্ম তৈরি করছি না, যাদের গভীর জ্ঞান বা উদ্ভাবনী ক্ষমতার চেয়ে শুধু একটা বিশেষ ভাষায় কথা বলার দক্ষতাই বেশি মূল্যবান হয়ে উঠছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে এটা ঠিক যে এই ধরনের কাজ বহু তরুণকে অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছে, কিন্তু অন্যদিকে আপনি যেটা বললেন সেটাও সত্যি। ছাঁকনিটা এখানে ডিগ্রি বা একাডেমিক জ্ঞান নয়, ছাঁকনিটা হলো কমিউনিকেশন স্কিল।
বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝা এবং তাদের সাথে স্বচ্ছন্দভাবে কথা বলার ক্ষমতা। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো হাজার হাজার স্নাতক তৈরি করছে, কিন্তু এই চাকরির বাজার কেবল তাদেরই নিচ্ছে যাদের এই বিশেষ দক্ষতাটি রয়েছে। এটা একটা সার্ভিস ভিত্তিক অর্থনীতির লক্ষণ, যেখানে আমরা নিজেদের উদ্ভাবনী পণ্য তৈরি না করে বিদেশের জন্য পরিষেবা প্রদান করছি। তার মানে দক্ষতাটা হয়ে যাচ্ছে খুব নির্দিষ্ট এবং সংকীর্ণ। আচ্ছা, এবার কাজের ধরনটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। চলুন। বিজ্ঞাপনে কিছু দায়িত্বের কথা বলা হয়েছে। নিয়ম মেনে ইউকে গ্রাহকদের ফোন করা, সঠিক তথ্য সংগ্রহ করা, কলের রেকর্ড রাখা আর গ্রাহকদের আপত্তি বা প্রশ্নের মোকাবেলা করা। এর সাথে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন ক্যাম্পেইন স্ক্রিপ্ট, কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, টার্গেট এবং প্রোডাক্টিভিটি গোলস। এই শব্দগুলো শুনলেই তো একটা চাপের পরিবেশের কথা মনে হয়। ঠিক তাই। কারণ পরিবেশটা সত্যিই চাপের এবং ভীষণভাবে কাঠামোবদ্ধ। ক্যাম্পেইন স্ক্রিপ্ট কথাটার মানে হলো কর্মীর নিজের থেকে কিছু বলার জায়গা প্রায় নেই। মানে আগে থেকেই সব ঠিক করা। হ্যাঁ, কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তার প্রায় পুরোটাই আগে থেকে ঠিক করে দেওয়া। এটা কথোপকথন নয়, এটা অনেকটা স্ক্রিপ্ট অভিনয় করার মতো। আর তার উপর পারফরম্যান্স মাপার জন্য রয়েছে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আর টার্গেট। মানে শুধু বললেই হবে না, ঠিকভাবে বলতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কলও করতে হবে। ব্যাপারটা বেশ রোবোটিক শোনাচ্ছে। একদম। এটা একটা ডেটা চালিত কাজের পরিবেশ। আপনার প্রতিটি কল রেকর্ড করা হয়, আপনার কথা বলার ভঙ্গি, আপনি স্ক্রিপ্ট থেকে কতটা সরে যাচ্ছেন, আপনি গ্রাহকের কাছ থেকে ঠিক তথ্যটা আদায় করতে পারছেন কিনা, সবকিছু মাপা হয়। প্রোডাক্টিভিটি গোলসটাও তো একই রকম। হ্যাঁ, আপনাকে প্রতি ঘন্টায় বা প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক সফল সার্ভে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা দেওয়া হবে। এখানে ব্যক্তিগত সৃজনশীলতার কোনো জায়গা নেই, পুরোটাই নিয়ম আর লক্ষ্যমাত্রা। বিজ্ঞাপনে একটা লাইন আছে, হ্যান্ডেল অবজেকশনস বা আপত্তি সামলানো। আমার তো মনে হয় কাজের আসল চ্যালেঞ্জটা এখানেই লুকিয়ে আছে। নিঃসন্দেহে, কারণ আপনি এমন একজন মানুষকে ফোন করছেন যিনি আপনার ফোনের জন্য অপেক্ষা করে বসে নেই। একদমই। তিনি বিরক্ত হতে পারেন, ফোন কেটে দিতে পারেন বা আপনাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। সেই মুহূর্তে স্ক্রিপ্টের বাইরে গিয়ে পরিস্থিতি সামলানো, গ্রাহককে শান্ত রাখা এবং আবার আলোচনার মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই আসল দক্ষতা। এর জন্য তো শুধু ইংরেজি জানলেই হবে না। না, প্রচণ্ড মানসিক জোর আর ধৈর্যও লাগে। এই মানসিক চাপের দিকটা কিন্তু বিজ্ঞাপনে কখনো লেখা থাকে না। ঠিক। আর বিজ্ঞাপনের একেবারে শেষে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে, ডু নট গিভ চার্জেস। এটা কেন লেখা থাকতে পারে? এটাই সেক্টরের একটা অন্ধকার দিককে তুলে ধরে। চাকরির বাজারে এমন অনেক প্রতারক এজেন্সি আছে যারা চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বা অন্য কোনো নামে টাকা নেয়। ও আচ্ছা। ইনকর্পোরেট আইটি সার্ভিসেস সম্ভবত নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে এবং প্রার্থীদের সাবধান করতে এই লাইনটা যোগ করেছে। তার মানে প্রতারণার সমস্যাটা এতটাই বাস্তব। একটা সাদামাটা চাকরির বিজ্ঞাপন থেকে আমরা কি পেলাম? কলকাতা আর লন্ডনের মধ্যেকার এক অর্থনৈতিক সেতু, যাকে আপনি বললেন টাইম জোন আর্বিট্রেজ। আমরা দেখলাম কিভাবে ডিগ্রির চেয়ে একটা বিশেষ দক্ষতা চাকরির বাজারে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হ্যাঁ। আর সবশেষে একটা ডেটা চালিত পারফরম্যান্স ভিত্তিক কাজের সংস্কৃতির ভেতরের ছবিটাও পেলাম, যেখানে কর্মীর প্রতিটি পদক্ষেপ মাপা হয়। একটা ছোট বিজ্ঞাপন আসলে একটা বড় অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার আয়নার মতো। এই বিজ্ঞাপনটা আমাদের দেশের তরুণদের কর্মসংস্থান, বিশ্বায়নের প্রভাব এবং আধুনিক কাজের চ্যালেঞ্জ সবকিছু নিয়েই ভাবতে বাধ্য করে। পুরো আলোচনাটা সত্যি অনেকগুলো নতুন দিক খুলে দিল। একটা বিজ্ঞাপন যে এত কথা বলতে পারে তা ভাবাই যায় না। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি প্রশ্ন? বিজ্ঞাপনটিতে বলা হয়েছে অপরচুনিটিজ ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট বা ক্যারিয়ারে উন্নতির সুযোগের কথা। কিন্তু আমাদের ভাবতে হবে এই ধরনের একটি অত্যন্ত বিশেষায়িত, কাঠামোবদ্ধ এবং পুনরাবৃত্তিমূলক কাজে উন্নতির আসল অর্থটা কি? মানে এর পরের ধাপটা কি? হ্যাঁ, এর মানে কি কয়েক বছর পর একই কাজ করা, একটা দলের টিম লিডার বা ম্যানেজার হওয়া, নাকি এই কাজটা কর্মীকে এমন কোনো দক্ষতা দেয় যা দিয়ে সে সম্পূর্ণ ভিন্ন কোনো পথে যেতে পারে? এই বিজ্ঞাপন আমাদের সেই উত্তরও দেয় না। না, দেয় না। কিন্তু এই সেক্টরের লক্ষ লক্ষ কর্মীর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে ভাবলে এই প্রশ্নটা খুব জরুরি। একটা সার্ভে কল করার এই রুটিন থেকে একজন কর্মীর কেরিয়ারের পথটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়, এটা একটা বড় প্রশ্ন যা হয়তো ভবিষ্যতের কোনো আলোচনার জন্য তোলা রইল।